রাজশাহীতে দুই সন্তান ও স্ত্রীকে হত্যার পর তরুণের আত্মহত্যা। অভাবের কথা লেখা ছিল পাশে পড়ে থাকা চিরকুটে। শরীয়তপুরে অ্যাম্বুলেন্স আটকে রাখায় নবজাতকের মৃত্যু। স্থানীয় বাইরের অ্যাম্বুলেন্স চালকদের বিরোধের জের। রাজশাহী বিভাগের ৮ জেলার মধ্যে ৭ জেলাতে ছড়িয়েছে ডেঙ্গু, একই উপসর্গ চিকুনগুনিয়া আক্রান্তদেরও। তিস্তার পানি কমায় লালমনিরহাট ও নীলফামারীর বন্যা পরিস্থিতির উন্নতি, শেষ হয়নি দুর্গত এলাকার ভোগান্তি। গাজীপুরে এক বছরে বন্ধ ১০৬টি কারখানা, বেকার ৭৮,০০০ শ্রমিক, অপরাধে জড়াচ্ছেন অনেকে, জানালো পুলিশ। স্বাগত সমগ্র বাংলাদেশ, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। রাজশাহীর বামনশিকর এলাকায় স্বামী স্ত্রী সহ ২ সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলেই মিলেছে চিরকুট, যাতে লেখা আছে অভাবের তাড়নায় ২ সন্তান ও স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার পথ বেছে নিয়েছেন গৃহকর্তা। এদিকে স্বজন ও প্রতিবেশীরা বলছেন ঋণগ্রস্ত মিনারুল নেশায় আসক্ত ছিলেন। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। রাজশাহীর পবা উপজেলার বামনশিকর এলাকার এই ঘরে থাকতেন কৃষক মিনারুল ইসলাম, তার স্ত্রী ও ২ সন্তান। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত তাদের কোনো সাড়া না পেয়ে মিনারুলের বাবা মা দরজায় ধাক্কা দেন। এক পর্যায়ে জানালা দিয়ে দেখতে পান মিনারুলের মরদেহ ঝুলছে ফ্যানের সাথে, বাকি ৩ জন পড়ে আছে বিছানায়। আমার বেটার বলে কোনো গন্ডগোল নাই, আমার মাটি বেশি আমার বেটাকে একবার ধারের শোধ করেছি। আমার দুলাভাইও ভালো হয়েছিল, সবকিছু দিয়েছে, এখন ছিল এটাই। স্বজনরা বলছেন মরদেহের পাশেই মিলেছে চিরকুট, যেখানে লেখা ঋণে জর্জরিত মিনারুল অভাবের তাড়নায় স্ত্রী সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে স্বজন ও প্রতিবেশীদের দাবি নেশা ও জুয়া খেলার অভ্যাস ছিল মিনারুলের। সেরকম ঋণ নাই এই দেশের কথা, মানে এখন তাছাড়া তো ধরেন যে ১ লাখ ২ লাখ টাকা লেগে এরকম একটা বড় দুর্ঘটনা কেউ করবে না। উদ্ধার হওয়া চিরকুটটির সত্যতা নিশ্চিত হওয়া সহ পুরো ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। উনার আত্মীয়স্বজন বা যারা আছে তাদের কাছে আমি শুনলাম, তারাও বললো যে চিরকুটের লেখাটা উনারই। তো উনার লেখা যেহেতু উনি নিজের আর্থিক অবস্থা, ঋণগ্রস্ততা এগুলো তো উল্লেখ করছে, তো আমরা আরও আমাদের হয়তো ইনভেস্টিগেশনের পরে বা ফরেন্সিকে আমাদের ক্রাইম সিনের আলামত সংগ্রহের পরে ওগুলো আরও যদি আমরা ইনভেস্টিগেশন করে রিপোর্ট পাই তাহলে হয়তো আরও নিশ্চিত হওয়া যাবে। নিহত মিনারুল মনিরা বেগম দম্পতির 2 সন্তানের মধ্যে ছেলের বয়স ছিল 13 বছর ও মেয়ের 18 মাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শরীয়তপুরে স্থানীয় অ্যাম্বুলেন্স চালকদের বাধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্সে থাকা নবজাতকের করুণ মৃত্যু হয়েছে। ঢাকার উদ্দেশ্যে যেতে না দেওয়ায় দীর্ঘ সময় শ্বাসকষ্টে নবজাতকের মৃত্যু হয় বলে অভিযোগ পাওয়া যায়। ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট চক্রের সদস্যরা পলাতক। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি রোগীর স্বজন ও স্থানীয়দের। বৃহস্পতিবার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে শরীয়তপুর শহরের মেট্রো ক্লিনিকে জন্ম দেয় রুমা বেগম নূর হোসেন দম্পতির সন্তান। জন্মের পর শ্বাসকষ্ট দেখা দেয় নবজাতকের। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। রাতেই ৫,০০০ টাকায় একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে নবজাতককে নিয়ে ঢাকার পথে রওনা হন স্বজনেরা। তবে জেলার কয়েকজন অ্যাম্বুলেন্স চালক গাড়িটি আটকে রাখেন। বাইরের অ্যাম্বুলেন্সে কেন রোগীকে নেওয়া হচ্ছে এমন কথা বলে কেড়ে নেওয়া হয় গাড়ির চাবি। গাড়িটা ছেড়ে দেন, বাচ্চাটা মারা যাবে, এরা ছাড়ে নেই। বলতেছে আপনি গাড়ি তুলে নামেন, আমাকে গাড়িতে যান, লাগলে ১,০০০ টাকা কম দিন। আমার ভূতের আবার আয়া ৫-৬ কলারটা টানতে লয়ে গেছে গা, আমার নাতির অক্সিজেন এতক্ষণ ছুটে গেছে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিছে, এর মধ্যে ওই যে তাহের দাওয়ানের পোলা সবুজ দাওয়ান আইয়া আমার কি হয়েছে, আমি কই কি হয়েছে রুগী তাই গাড়ি দিছে কেন, আমি ভাই গরিব মানুষ, কম টাকায় গাড়িটা আমি পাঠাইছি, তাই গাড়ি যাইবো না। দীর্ঘ সময় তর্কাতর্কি ও ধস্তাধস্তির মধ্যেই চিকিৎসা না পেয়ে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় নবজাতকের। এমন ঘটনায় স্বজনদের পাশাপাশি ক্ষুব্ধ স্থানীয়রা। অ্যাম্বুলেন্সটা যদি সিন্ডিকেট না থাকতো তো আটকাইতো না কেউ। তোর মনে তুই বর্ষস রুগী বর্ষস যাবি গা, ওখানে যখনই দেখছে যে আমাদের গাড়ি চাইলো না, ওই গাড়িটা গেল, তখন এখানে টাকার ব্যাপার হয়ে দাঁড়াইছে, যার ধরুন গাড়িটা তারা আটকাই দিয়ে দরবার করছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। আর এখানে সিন্ডিকেট বা অন্য কোনো কিছু জড়িত আছে কিনা ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ দিলে বা আমাদের নিজের থেকে আমরা এখানে বিষয়টা কি খতিয়ে দেখব। ঘটনার পর থেকে পলাতক অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের লোকজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আরও জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সগির হোসেন। সগির, এই ঘটনার বিষয়ে নবজাতকের স্বজনরা কি বলছেন? কোনো মামলা কি হয়েছে? এই যে নবজাতক মৃত্যুর ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, কারণ আমরা পরিবারের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে শিশুকে নিয়ে কালকে রাত্রে তারা সাতিয়ানি এলাকা আছে, ওখানে তার দাফন আজকে সম্পূর্ণ হয়েছে। এই জন্য তারা মামলা এখনো যেতে পারেনি, তবে পরিবারের দাবি তারা মামলা করবেন। এবং আমরা কিন্তু বিশেষ করে যেই সদর থানার যিনি ওসি রয়েছেন হেলাল উদ্দিন, তার সাথে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে বিষয়টা আমরা জানি এবং পরিবারের লোকজন এখনো আমাদের কাছে আসেননি। যদি আমাদের কাছে অভিযোগ করেন সেই হিসেবে তারা এই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং মামলা রুজু করবেন বলে জানিয়েছেন ওসি। এছাড়া আমরা যতটুকু জেনেছি, গতকাল আমাদের সৈয়দপুর শহরের যেই একটি ক্লিনিকে বাচ্চা প্রসব করে রুমা বেগম নামের এক নারী, বাচ্চা প্রসবের পর তার এই নবজাতকের শ্বাসকষ্ট শুরু হয়। পরবর্তীতে কিন্তু তাকে ওই সদর হসপিটালে এনে ভর্তি করা হয়। সদর হাসপাতালের চিকিৎসকরা যখন শিশুটিকে দেখে তার অবস্থার অবনতির পর তাকে ঢাকাতে রেফার করে। তো রাতে পরিবারের যে বাবা আছে নবজাতকের, তার নাম নূর হোসেন এবং দম্পতি রুমা বেগম এবং তার পরিবার কিন্তু একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে 5,000 টাকায়, যেটা আর কি কম টাকায় ভাড়া করা হয়েছে। তবে স্থানীয় যারা আমাদের শরীয়তপুরের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট রয়েছে তারা কিন্তু এর বাধা দেয়। তা এত কম টাকায় কেন অ্যাম্বুলেন্স যাবে এবং তাকে এই সিন্ডিকেটকে টাকা কেন দেওয়া হয়নি, এ কারণে বাধা সম্মুখীন হয়। ঢাকার যে অ্যাম্বুলেন্স চালক তিনি বাধা দেওয়ার কারণে তাকেও কিন্তু মারধর করে। পরবর্তীতে এই অ্যাম্বুলেন্স প্রায় 1 ঘন্টা এই ধস্তাধস্তির কারণে 1 ঘন্টা পার হয়ে যাওয়ায় এই শিশুটির কিন্তু মৃত্যু হয়, যেটা জানিয়েছেন পরিবার এবং স্থানীয়রা। এই ব্যাপারে কিন্তু পরিবার যেটা জানিয়েছে যে যারা এই ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করেছেন। এবং পাশাপাশি যেমন স্থানীয় যে লোকজন আছে তারা বলছে মাঝে মাঝে কিন্তু এমন ঘটনা ঘটে, অ্যাম্বুলেন্স নিয়ে বিভিন্ন সিন্ডিকেটের ঘটনা ঘটে। পাশাপাশি যারা ঢাকা বা অন্যান্য জেলা থেকে যে অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে আসা হয় সেই চালকদের কিন্তু হেনস্থা করে এই সৈয়দপুরে যে সিন্ডিকেটের অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের লোকজন আছে। তো প্রশাসন বলছে যে সর্বোপরি যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত তাদের তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেবেন তারা, এটা জানিয়েছেন আমাদের। শরীয়তপুর থেকে জানাচ্ছেন সহকর্মী সগির হোসেন। তিস্তার পানি কমায় লালমনিরহাট ও নীলফামারীতে পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে বাড়িঘরে পানি থাকায় দুর্ভোগের নদী পাড়ের হাজারো পরিবার। চরের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা কৃষকদের। ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে তালিকা করছে প্রশাসন। লালমনিরহাটে তিস্তার পানি কমায় নিম্নাঞ্চল থেকে নামছে পানি। স্পষ্ট হচ্ছে বিভিন্ন এলাকার ক্ষতচিহ্ন। পানি নামলেও দুর্ভোগ কমেনি বন্যা কবলিত এলাকার মানুষের। নষ্ট হয়েছে বাড়িঘর, হাঁস মুরগির খামার ও ফসলের মাঠ। বানভাসীদের অভিযোগ, খাবার ও বিশুদ্ধ পানির সংকট দুর্ভোগ বাড়িয়েছে। এখনো পানিবন্দী বিভিন্ন এলাকার 8,000 বাসিন্দা। আজ 4-5 দিন থেকেই খুবই অসুবিধা। আমরা তো স্কুলে আসি, এখন ধীরে ধীরে কমতেছে। তো পানি কমলে তো এখনও পানি আমাদের বাড়ির থেকে বের হচ্ছে না। এই যে আবাদগুলো নষ্ট, তারপরে গরু ছাগলের ক্ষতি, ঘাস খাবার পায় না। নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। এখনও পানিবন্দী ডিমলা, জলঢাকা উপজেলার 8 থেকে 10,000 পরিবার। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। চরের ফসলের ব্যাপক ক্ষতির সংখ্যা কৃষকদের। যেখানে জমি জায়গা আছে সব নদী শেষ করে দিচ্ছে, এখন চলম এই কোনো উপায় নাই। সেটাই বালু দিয়ে ঢাকা গেছে। হ্যাঁ, ভাঙ দিয়েছে বছরের বছর, মানে শেষ নাই। একদম এমন ভরাট হয়েছে প্রায় সরজমিনের মতো হয়ে গেছে। এই নদীটা দ্রুত গতিতে ড্রেজিং করতে হবে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। অনেকগুলো পুকুরের মাছ চলে গেছে, অর্থাৎ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এগুলো সবই তালিকা করব। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যারা এই ক্ষতিপূরণ তারা সাধারণ মানুষ পেতে পারে, আমরা সেই ব্যবস্থা করব। পদ্মার পানি কমায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নামছে পানি। রাজশাহীতে এখনও পানিবন্দী বেশ কয়েকটি চরের বাসিন্দারা। আপাতত বৃষ্টি না হলে নদ নদীর পানি কমে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান।
মাহফুজ, পানি তো কমতে শুরু করেছে, কিন্তু ঘরবাড়িতে পানি থাকায় দুর্ভোগে রয়েছে মানুষ। তাদের দুর্ভোগের চিত্র জানাবেন। আর বিশুদ্ধ খাবার এবং পানির সংকট রয়েছে। প্রশাসনের থেকে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে ব্যাপারে? জি দেখুন, গত কয়েকদিন থেকেই কিন্তু লালমনিরহাটের তিস্তার যে তীরবর্তী নিম্নাঞ্চল আছে, নিম্নাঞ্চলের প্রায় 20,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছিল। তবে আশার আলো হচ্ছে যে আজকে সকাল 6টা থেকে কিন্তু বিপদসীমার নিচ দিয়ে 23 সেন্টিমিটার নিচ থেকে পানি প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু তিস্তা তীরবর্তী যে নিম্নাঞ্চল আছে সেই নিম্নাঞ্চলের কিন্তু পানি নেমে যেতে শুরু করেছে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আপনি দেখছেন যে আমি একটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে রয়েছি, সেটি কিন্তু সেখানে কিন্তু প্রচুর পরিমাণ পানি ছিল। আর সাথে পাশে দিয়ে আপনি দেখছেন যে একজন পথচারী চলাফেরা করছে, তার মানে এটি একটি যাতায়াতের গ্রামীণ রাস্তা। সেখানে কিন্তু প্রায় কোমর অবধি পানি ছিল। আজকে বন্যার উন্নতি হয়, সেটি কিন্তু পানি কমে গেছে। তবে বন্যার যে ক্ষত চিহ্ন আপনি নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখছেন যে বন্যার ক্ষত চিহ্ন কিন্তু রয়েছে। সেই গ্রামীণ রাস্তাসহ বিদ্যালয়ের মাঠ সব কিছুই কিন্তু ক্ষতচিহ্ন রয়েছে। আপনি দেখছেন যে এখানে সাধারণ মানুষের চলাফেরা করছে। তো সব মিলিয়ে কিন্তু দুর্ভোগের কথা যদি বলি, যে সাধারণ তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে যারা বসবাস করেন তারা কিন্তু বেশ কষ্টের মধ্যেই রয়েছেন। তারা বলছেন যে বন্যা চলে গেলেও বন্যার যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু এখনও তাদের পোহাতে হচ্ছে। তাদের বিশেষ করে দুর্ভোগ বলতে তাদের মাঝে যে চর্মরোগ এবং পানিবাহিত যে রোগগুলো আছে সে প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং সেগুলো থেকে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। তা আপনি যেমন খাবার পানি এবং খাদ্য সামগ্রীর কথা বলছিলেন, আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক HM রকিব হায়দারের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে বানভাসী মানুষের জন্য তাদের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য কিন্তু 220 মেট্রিক টন কিন্তু জিআর চাল বরাদ্দ করা হয়েছে। সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় অর্থাৎ 5 উপজেলায় কিন্তু সেটি দেয়া হয়েছে এবং তারা কিন্তু পাচ্ছে। অর্থাৎ তাদেরকে যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদেরকে দেয়া হচ্ছে একটু বেশি পরিমাণ এবং যারা কম ক্ষতিগ্রস্ত তাদেরকে কিন্তু কম পরিমাণে দেওয়া হচ্ছে। তবে জেলা প্রশাসক জানিয়েছেন যে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে, তাদের পাশে সরকার এবং সরকারিভাবে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। আরেকটি বিষয় বলি যে কৃষিক্ষেত্রে কিন্তু লালমনিরহাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি জানেন যে গত 3 দিন থেকে পানির মধ্যে যে ধানগুলো আছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আজকে থেকে প্রখর রোদ হওয়ার কারণে কিন্তু সেগুলো পচে গলে যাচ্ছে বলে কিন্তু কৃষকরা আমাদের কাছে অভিযোগ করেছেন। আমরা লালমনিরহাট থেকে জানাচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান। রাজশাহী বিভাগে জয়পুরহাট ছাড়া বাকি 7 জেলাতেই ছড়িয়েছে ডেঙ্গু। শহর থেকে গ্রাম সবখানে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। মেডিকেল ও ক্লিনিকে বাড়ছে আক্রান্ত রোগীদের ভিড়। চিকিৎসকেরা বলছেন ডেঙ্গুর পাশাপাশি প্রায় একই উপসর্গ চিকুনগুনিয়া আক্রান্ত রোগীদের মধ্যেও। বিশেষজ্ঞদের আশঙ্কা দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। চলতি মৌসুমে রাজশাহী বিভাগের সবথেকে বেশি ডেঙ্গু ছড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এখানকার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 1,500-এর বেশি রোগী। চলতি মাসে সংক্রমণ বেড়েছে পাবনা ও সিরাজগঞ্জ জেলাতেও। রাজশাহী শহর জুড়ে ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর লার্ভা। স্বাস্থ্য বিভাগের জরিপে উঠে এসেছে ভয়াবহ চিত্র। কাজের ফলাফল আসছে 57.33, অর্থাৎ 57% প্লাস ব্রুট ইন্ডেক্স আসছে। সেই হিসেবে আমরা বলতে পারি বা এটা কনফার্ম যে রাজশাহীতে আমরা ভয়াবহ অবস্থার মধ্যে আছি। চিকিৎসকরা বলছেন নির্দেশনা মোতাবেক ওষুধ খেলে আর নিয়ম মেনে চললেই ভালো হয় ডেঙ্গু রোগ। তবে সাধারণ জ্বর আর ডেঙ্গু জ্বরের মধ্যে পার্থক্য নিশ্চিত না হয়ে ওষুধ খাওয়া ক্ষতির কারণ হতে পারে। যে আমাদের দেশে যেহেতু ডেঙ্গুর কমন, জ্বর হলে যেন ব্যথার ওষুধ না খায়, ব্যথা যেটাই হোক ডাক্তারের পরামর্শ নেই। আর যদি নিজেরা ওভার দ্য কাউন্টার ওষুধ খেতে চায় তারা যেন প্যারাসিটামল খায়। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য প্রতিটি জেলাতেই পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। প্রতিটি জেলায় সদর হাসপাতাল প্রস্তুত রয়েছে এবং কাজ করে যাচ্ছে। যেসব রোগী আইসিইউ ফ্যাসিলিটি দরকার বা খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, অনেক রোগী নিজ ইচ্ছায় আসতে চায়, হ্যাঁ, সেগুলো হয়তোবা আমাদের মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য আসতেছে। তবে ডেঙ্গু সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে কার্যকর উদ্যোগের অভাব সবখানেই। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, রাজশাহী বিভাগে তো সবচাইতে বেশি ডেঙ্গু রোগী চাঁপাইনবাবগঞ্জে।
হাসপাতালগুলোতে কতজন ডেঙ্গু রোগী এই মুহূর্তে ভর্তি আছে সেটি একটু জানাবেন। আর চিকিৎসকেরা কি বলছেন, ডেঙ্গু থেকে বাঁচার জন্য কি করতে হবে? দেখুন, রিপোর্টে যেটি আসলে বলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে এই বছর অন্যান্য বছরের তুলনায় ডেঙ্গু রোগীর শনাক্তের হার অনেক বেশি। আমরা অন্যান্য বছর যেখানে হচ্ছে এই সময়ে হয়তো গড়ে 10 থেকে 12 জন রোগী পাওয়া যেত, সেখানে এখন অর্ধশত রোগী গড়ে পাওয়া যাচ্ছে, এমনটাই আমরা জেনেছি হাসপাতাল থেকে। আজকে যদি আপনাকে বলে, আজকে 21 জন রোগী শনাক্ত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জে, অর্থাৎ আজকে হাসপাতালে যে রিপোর্টটি আমাদেরকে দেওয়া হয়েছে সেটি আজ সকাল থেকে পূর্ববর্তী 24 ঘন্টার এই সময়ের মধ্যে আসলে 21 জন রোগী শনাক্ত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে যেহেতু শুক্রবার আজকে, যে কারণে আসলে শনাক্তের হারের সংখ্যাটা কম, এটি হয়তো ছুটির দিন না হলে আরো বেশি হতো। আপনাকে আরো একটু বিষয় বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জ শহরে আসলে ডেঙ্গুর হটস্পট গুলো রয়েছে। আমাদের যেটি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুগ্রাম, চরজতপ্রতা, পুদাই সংঘের মোড়, পিটিআই সহ বেশ কয়েকটি এলাকা রয়েছে যে এলাকা থেকে আসলে রোগী শনাক্ত বেশি হচ্ছে, এবং এই এলাকায় প্রায় বাড়িতে বাড়িতে আসলে ডেঙ্গু রোগী রয়েছে, এমনটি আমাদেরকে জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে তারা ডেঙ্গু রোগীদের সেবা দিতে, অর্থাৎ চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন এই হাসপাতালে। আপনাকে যেটি বলি যে হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি যেটি বলছেন যে কিছু কিছু রোগী আসলে হাসপাতালে এমন অবস্থায় আসে, তারা একেবারে গুরুতর অবস্থা আসে, তখন তাদেরকে রাজশাহীতে স্থানান্তর করতে হয়। এর বাইরে আসলে চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা আসলে হাসপাতাল বা স্বাস্থ্য বিভাগের বাইরে চাঁপাইনবাবগঞ্জের পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, যেহেতু পৌর এলাকাতেই 4টি অন্তত হটস্পট রয়েছে ডেঙ্গুর। এই এলাকাগুলোতে আসলে কি ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এসব বিষয় নিয়ে আমরা পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা যেটা বলছেন যে তারা নিয়মিতই আসলে মশা নাশক ছিটানো হচ্ছে, এর বাইরে আসলে সচেতনতা তৈরি করা হচ্ছে। তিনি হাসপাতাল এবং পৌরসভার কর্মকর্তারা যেটি বলছেন যে মানুষের আসলে সচেতনতার বিকল্প নাই, সচেতনতা বাড়লেই কেবল ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। চুয়াডাঙ্গায় প্রায় সব উপজেলায় দেখা দিয়েছে মৌসুমি জ্বর। আক্রান্ত রোগীদের ভিড় দেখা যাচ্ছে হাসপাতালে। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। রোগীরা জানান জ্বরের সঙ্গে শরীরে প্রচণ্ড ব্যথাসহ নানা উপসর্গ দেখা দিচ্ছে। চিকিৎসকেরা জানান হাসপাতালে আসা রোগীদের মধ্যে বেশিরভাগকেই বহির্বিভাগ থেকে ব্যবস্থাপত্র দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে যারা সুস্থ হচ্ছেন না তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিদিন 2 শতাধিক রোগী শুধু জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে বহির্বিভাগ থেকে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে শতাধিক রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। জ্বর যাচ্ছে না, খাইতে গ্রামের ডাক্তারে খাইয়ে কাজ হচ্ছে না, এই জন্য এখন এখানে আলাম না পেয়েছি। তখন আবার এই হসপিটালে ভর্তি হয়ে কালকে আবার ওই ইমার্জেন্সি ভর্তি দেখানোর পরে তারপর বলছে যে আপনি এখানে ভর্তি হন, হওয়ার পরে আবার ওই ইঞ্জেকশন দিল। এই জ্বরটা মূলত আমরা অধিক সংখ্যায় পাচ্ছি, তো এগুলো আমরা বহির্বিভাগে বেশিরভাগ চিকিৎসা দিচ্ছি, অন্তর্বিভাগে খুবই কমই ভর্তি হচ্ছে। তার কারণ এটা খুব মারাত্মক সংক্রমিত বা খুব মারাত্মক পর্যায়ে যাচ্ছে না। অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে। পুলিশ বলছে বেকার হয়ে যাওয়া অনেকে জড়াচ্ছেন অপরাধে। গেল 1 বছরে পোশাকসহ 106টি কারখানা বন্ধ হওয়ায় চাকরি হারান অন্তত 78,000 মানুষ। এর নেতিবাচক প্রভাব পড়ছে ক্ষুদ্র ব্যবসায়ও। এজন্য বন্ধ কারখানা চালু করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। গেল বছরের শেষ দিকেও শ্রমিকদের পদচারণায় মুখর ছিল এই জায়গা। গাজীপুরের কোনাবাড়িতে কেয়া গ্রুপের এই কারখানায় কাজ করতেন প্রায় 15,000 মানুষ। এখন সব বন্ধ, নেই কর্মচাঞ্চল্য। ইউক্রেন যুদ্ধের প্রভাবে 2023 সাল থেকে বিদেশি কার্যাদেশ নিয়ে সংকটে পোশাক শিল্প। এরপর রাজনৈতিক অস্থিরতার জেরে একের পর এক ইউনিট বন্ধ হয়ে যায় বলে দাবি কেয়া গ্রুপের চেয়ারম্যানের। আমার গ্যাসের প্রেসারও কম, গ্যাসের প্রেসারটা গভর্নমেন্টে বাড়াইতে হবে, এবং আর যে ইন্টারেস্ট, গ্যাসের দাম বা আদার্স যেটা আছে এটা গতানুগতিক, আমার এতে কোনো সমস্যা হয়নি। এই 4টা ব্যাংকে
আমি ঋণগ্রস্ত আছি 2600 কোটি টাকা, এবং তারা যদি এফসি অ্যাকাউন্টে ঢুকায় তাহলে এই 2600 কোটি টাকা আমার ঋণ থাকবে না। একই চিত্র গাজীপুরের অনেক কারখানার। গেল বছরের 5 আগস্ট থেকে এক বছরে বন্ধ হয়েছে ভেক্সিমকোর 13টি সহ 106টি কলকারখানা। চাকরি হারিয়েছেন অন্তত 78,000 শ্রমিক কর্মচারী। অনেকে অপরাধে জড়াচ্ছেন বলে জানায় পুলিশ। আমি যেটা 10 বছর যাবত চাকরি করছি, হঠাৎ করে গার্মেন্টসটা বন্ধ হয়ে গেছে। এখন আর কোনো জায়গায় চাকরি নাই, সুবিধা পড়ে নাই, এজন্য একটু চলতে একটু কষ্ট হইতেছে অনেকটাই। কর্মসংস্থান বন্ধ হয়ে যায়, তখন সেখানে ক্রাইম বেড়ে যায়, এটি স্বাভাবিক। তো আমরা ওই ইন্ডাস্ট্রি বন্ধ হওয়াটাকে একটি হুমকি মনে করছি। মালিকরা বলছেন সমস্যা সমাধানে সঠিক নীতিমালা এবং বন্ধ কারখানা চালুর বিষয়ে সরকারের আন্তরিকতা প্রয়োজন। শ্রমিক এখানে বেকার হচ্ছে, সেটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য বিশাল একটা ক্ষতিকর। পরবর্তীতে সেটা একটা বিস্ফোরক হয়ে যেতে পারে। তো আমরা মনে করি সরকার মহোদয় নীতি সহায়তা দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচাবে, দেশের অর্থনীতি বাঁচাবে এই সংকটকালীন সময়ে। গাজীপুরে তৈরি পোশাক সহ মোট কারখানা 5,000, এর মধ্যে 2,500-এর বেশি কারখানাই অনিবন্ধিত, যেখানে পোশাক কারখানায় আছে 1,154টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, বন্ধ কারখানা শ্রমিকদের উপরে এই কারখানা বন্ধের প্রভাব কতটা পড়েছে জানাবেন, আর অচিরেই কারখানা চালুর কোনো সম্ভাবনা আছে কিনা? দেখুন, এখানে বিভিন্ন কারণে কিন্তু গাজীপুরে একের পর এক কারখানা বন্ধ হচ্ছে। এর মধ্যে মালিকরা যে অভিযোগ করছেন যে ব্যাংকিং ক্ষেত্রের যে অসুবিধা এবং শ্রমিক আন্দোলনের সাথে সাথে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ বৈশ্বিক প্রভাব, সেই প্রভাবের কারণে কিন্তু গাজীপুরে পোশাক খাতে মন্দাভাব দেখা দিয়েছে এবং এর ফলে বিভিন্ন ইউনিট বন্ধ হয়ে যাওয়া, একের পর এক কারখানা বন্ধ হচ্ছে। এবং এই কারখানা বন্ধের কারণে আমরা যেটি জেনেছি যে গাজীপুরে 106টি কারখানা গত এক বছরে বন্ধ হয়েছে এবং 78,000 শ্রমিক এখানে বেকার হয়ে পড়েছেন। এবং এই বেকার শ্রমিকদের সঙ্গে সঙ্গে কিন্তু যে এলাকায় কারখানা বন্ধ হচ্ছে সেই অর্থনীতিতেও কিন্তু নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে এখানে যারা বাড়ির মালিক রয়েছেন, বাড়ি ভাড়া দিচ্ছেন, তাদের উপর প্রভাব পড়েছে। মুদি দোকানি বা ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু প্রভাব পড়েছে। দোকানিরা বলছেন যে এই দোকানগুলোতে আগে দিনে 10 থেকে 12,000 টাকা বিক্রি হতো, সেখানে 1,500 টাকা এখন বিক্রি হচ্ছে। আর শ্রমিকদের উপর কিন্তু নেতিবাচক প্রভাবটা সবচেয়ে বেশি পড়েছে। কারণ হচ্ছে যে এত বিপুল পরিমাণ শ্রমিক, তারা কিন্তু সবাই কাজে যোগদান করতে পারেনি। অনেকে বেকার অবস্থায় আছেন, অনেকে পেশা বদল করেছেন, অনেকে অটোরিকশা চালাচ্ছেন, কেউ বা সবজি বিক্রি করছেন। বিভিন্ন ভাবে মোট কথা তারা জীবন যাপন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আর পুলিশের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি যে গাজীপুরে যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেই অবনতির অন্যতম একটি কারণ হচ্ছে এখানকার বিপুল শ্রমিক যারা বেকার হয়ে পড়ছেন তাদের অপরাধে জড়িয়ে পড়ার সংখ্যা। এবং অনেকে কিন্তু এর মধ্যে অপরাধে জড়িয়ে পড়েছেন, বিশেষ করে চুরি চিন্তার সাথে অনেকেই ইনভলভ হয়ে পড়ছেন। ফলে এখানে যে পুলিশ কর্মকর্তারা আছেন, গাজীপুর মহানগর পুলিশের এখানে পুলিশ কমিশনার, তিনি বলছেন যে এই গাজীপুরের আইন শৃঙ্খলা অবনতির অন্যতম একটি কারণ হচ্ছে একের পর এক এইভাবে তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়া। এবং শিল্প পুলিশও বলছেন যে এই সকল কারণে গাজীপুরে কিন্তু বিভিন্ন সমস্যা হচ্ছে। এবং মালিকরা বলছেন যে এক্ষেত্রে সরকারের আন্তরিক হওয়া প্রয়োজন, বিশেষ করে জ্বালানি যে সংকট সেটি সমাধানের পাশাপাশি ব্যাংকিং খাতে যাতে দ্রুত সহযোগিতা পায় সেই ব্যাপারে সরকারকে এগিয়ে আসার জন্য তারা কিন্তু আহ্বান জানিয়েছেন এবং বলছেন যে সরকার যদি আন্তরিক হয়। এবং আবুল হাসান, আপনাকে ধন্যবাদ। গাজীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আবুল হাসান। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন। বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে সরকারের পাশাপাশি সব বাহিনীও প্রস্তুতি নিচ্ছে। দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে একটি মন্দির কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে, নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করবে। এরই মধ্যে পুলিশের প্রশিক্ষণের পাশাপাশি সেনাবাহিনী থেকে কী পরিমাণ লোকবল রাখা হবে সে বিষয়ে কাজ চলছে। নির্ধারিত সময়ে সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার কোনো পরিস্থিতি এখন নাই এবং মানুষের মধ্যে সচেতনতা আসছে। তো আমাদের প্রত্যাশা আমরা ঘোষিত সময়ে তারিখে আমরা জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারব। রাজধানীর বাজারে 2 কেজি মোটা চালের দামে কিনতে হচ্ছে 1 কেজি বেগুন।
শুধু বেগুন নয়, বেশিরভাগ সবজির দাম ৮০ টাকার উপরে। চড়া দামের জন্য বৈরী আবহাওয়াকে দুষছেন বিক্রেতারা। তবে সপ্তাহের ব্যবধানে কমেছে পেঁয়াজের দাম। ছুটির দিনে রাজধানীর সব বাজারে ক্রেতাদের ভিড়, তবে অস্বস্তি বাড়াচ্ছে সবজির দাম। বাজারে প্রতি কেজি বেগুন কিনতে গুনতে হচ্ছে ৮০ থেকে ১৫০ টাকা পর্যন্ত, অথচ ভালো মানের ১ কেজি মোটা চালের দাম ৬২ টাকা। করলা, পটল, কাঁকরোলের কেজি ৮০ থেকে ১০০ টাকা, প্রতিটি লাউ ১০০ টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। খরচ কমাতে বাধ্য হয়ে প্রয়োজনের চেয়ে কম সবজি কিনছেন অনেকেই। শশা চাইতেছে ৮০ টাকা কেজি, যে জায়গায় শশা ছিল ৩০ টাকা ৪০ টাকা, সেই জায়গায় ৮০ টাকা কেজি চাইতেছে। অতিরিক্ত বেড়ে গেছে, এটা অর্ধেক ডবল হয়ে গেছে আমার জানা মতে। প্রত্যেকটা দ্রব্যমূল্যের অরাজকতা অস্থিতিশীল, কোনো পণ্যের দাম স্থিতিশীল নাই, সব পণ্যেরই দাম বেশি। সাতক্ষীরা, মাগুরা টাগুরা এইদিকে পানি বেশি, ফসল নষ্ট হয়ে গেছে, এই কারণে মালের দাম বেশি। কয়েক সপ্তাহ ধরে পেঁয়াজের বাড়তির দাম কিছুটা কমতে শুরু করেছে। গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি হলেও এখন তা ৭৫ টাকা। আমদানির খবরে দাম আরও কমবে বলেও জানান বিক্রেতারা। বাজারে আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজিতে। পেঁয়াজের দামটা কমছে হলো ইন্ডিয়ার থেকে যে মনে করেন মাল আমদানি করবে, এটা সরবরাহ দূরত্ব হবে, এর জন্যই দামটা মূলত কমিয়ে দেওয়া। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৪৫ টাকায়, আর ব্রয়লার মুরগির কেজি ১৮০ টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরবরাহ কমের অজুহাতে বেড়েছে সবজি ও ডিমের দাম, কিছুটা কমেছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম। চট্টগ্রামে গেল এক সপ্তাহে কেজিতে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজ, বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। কেজিতে ২০ টাকা কমেছে সোনালী মুরগির দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, আর ৫৮০ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগি। রাজশাহীতে বেড়েছে পেঁয়াজ, বেগুন ও ডিমের দাম, বাড়তি সবজির দামও। পেঁয়াজ কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৫ টাকায়, ডজনে ৬ টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়। রাজবাড়ীতে সরবরাহ কম থাকায় গত এক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম ওঠানামা করছে। বরিশালে বাজারে ৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। আগে পটল ছিল ৩০-৪০ টাকা, এখন ৮০ টাকা। তারপর শশা ছিল ৩০-৪০ টাকা, এখন ৭০ টাকা। এরকম আর কি, প্রত্যেকটা সবজির দামই একটু বাড়ছে। সবই আগের মতো দাম, কোনোটা বাড়াও নাই কমেও নাই, কিন্তু আমদামি হইলে আরো কমে যাবে। সিলেটে লুট হওয়া সাদা পাথর উদ্ধারে আজও অভিযান চলছে। এর মধ্যে ৪টি ট্রাকে পাওয়া গেছে সাদা পাথর। সকাল থেকে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার জুয়েল উদ্দিনের নেতৃত্বে চলে এই অভিযান। এতে অংশ নিয়েছে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। সকাল থেকে অন্তত ১০০ গাড়ি আটকে তল্লাশি করা হয়। এ সময় সাদা পাথর বোঝায় ৪টি ট্রাক জব্দ করা হয়। এসব ট্রাকে কী পরিমাণ পাথর রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে গতকাল তল্লাশি অভিযান চালিয়ে ৭০টি ট্রাকে পাওয়া যায় সাদা পাথর। পরে পাথরগুলো পাঠানো হয় ভোলাগঞ্জে। ড্যামডা সারুলিয়া থেকে ভোলাগঞ্জে লুট হওয়া প্রায় ৪০,০০০ ঘনফুট পাথর উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে শীতলক্ষ্যা নদীর তীরে অভিযান চালায় তারা। র্যাব জানায়, গোপন খবরে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭টি প্রতিষ্ঠান থেকে পাথরগুলো জব্দ করা হয়। এই ঘটনায় প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে র্যাব। বাকি পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে বাহিনীটি। সম্প্রতি ভোলাগঞ্জ থেকে প্রায় ১.৫ কোটি ঘনফুট পাথর লুট করা হয়। এ নিয়ে একটি ছবি ভাইরাল হওয়ার পর দেশজুড়ে সমালোচনা শুরু হয়। প্রায় নট লেস দ্যান 40,000 কিউবিক পাথরের কম না, আনুমানিক বলছি আমি। এটা পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের লোক আছে আমাদের সাথে প্রশাসনের লোক আছে, তারা এটা পরবর্তীতে আরও হিসাব কিতাব করে এটার পরবর্তী ব্যবস্থাগুলো নিবে। আমাদের আসার ইনফরমেশন পেয়েই তারা হয়তো বা পালিয়ে গিয়েছে, বাট এটার সাথে সংশ্লিষ্ট আমরা এখনো পাইনি। খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী মক লিবারেশন পার্টির অন্যতম সদস্য কংচায়ু মার্মা নিহত হয়েছেন। অভিযানের সময় পালানোর চেষ্টার সময় ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। সকালে সদরের শান্তিনগর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে মানিকছড়ির কারিটানা এলাকায় অভিযান চালিয়ে সশস্ত্র গোষ্ঠীর সদস্য ইসমাইলকে আটক করে সেনাবাহিনী। পরে তার দেয়া তথ্যে শান্তিনগর এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। টের পেয়ে কংচায়ু মার্মা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে সেনাবাহিনী পাল্টা গুলি ছুঁড়লে পালানোর সময় ছাদ থেকে পড়ে যায় সে। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও 5 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। কংচায় মার্মা ও ইসমাইল পাহাড়ে মোবাইল টাওয়ার মেরামতের সময় 2 টেকনিশিয়ান অপহরণের সাথে জড়িত বলে জানিয়েছে সেনাবাহিনী। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল অফিসার পদে যোগদানের 4 দিনের মাথায় পদত্যাগ করেছেন উপাচার্যের ছেলে ফাতিন ইলহাম বিন পেয়ার। নিয়োগ প্রক্রিয়ার স্বজনপ্রীতির অভিযোগ ওঠায় পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান উপাচার্য অধ্যাপক পেয়ার আহমেদ। বলেন, ফাতিনের নিয়োগ স্বচ্ছভাবে হয়েছে। এরপরও স্বজনপ্রীতির অভিযোগ ওঠায় পারিবারিক সিদ্ধান্তে 13 আগস্ট ছেলে ফাতিন পদত্যাগপত্র জমা দেয়। তার জায়গায় প্যানেলে থাকা পরবর্তী প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। গত 9 আগস্ট উপাচার্যের ছেলে ফাতিন ইলহাম বিন পেয়ারকে মেডিকেল অফিসার পদে নিয়োগ দেওয়া হয়। এটা শুনে আমার ছেলে, আমার ওয়াইফ কোনো মতেই বলছে যে না, আমরা এই জাতীয় কথা টলারেট করব না। অবশ্যই সে 13 তারিখ রিজাইন করে দিচ্ছে, আর নেক্সট ডাক্তার যে প্যানেলে আছে সে জয়েন করবে। গাজীপুরে কারখানার শব্দ দূষণ কমাতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। বেলা 11টার দিকে পোড়াবাড়ি এলাকায় সড়ক অবরোধ করে তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন, ওয়েস্টার্ন সুপেরিয়র জুট নামের একটি কারখানার মেশিন থেকে ভয়াবহ শব্দ হচ্ছে। তীব্র শব্দের পাশাপাশি প্রচণ্ড কম্পনের কারণে ঘরের দরজা জানালা ভেঙে পড়ছে। বিষয়টি মালিকপক্ষকে জানানোর পরও কোনো সমাধানে না আসায় আন্দোলনে নেমেছেন তারা। ভয়াবহ শব্দ দূষণের হাত থেকে স্থানীয়দের বাঁচাতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। মানববন্ধন শেষে মিছিল নিয়ে প্রায় আধ ঘণ্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেন। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে বিভিন্ন জেলার গ্রামীণ রাস্তাঘাট। সড়কে ছোট বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন নষ্ট হওয়ার পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত সড়কগুলো মেরামত করে চলাচল উপযোগী করার দাবি স্থানীয়দের। নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে প্রধান সড়ক পর্যন্ত 700 মিটার রাস্তা পুরোটাই খানাখন্দে ভরা। এতে হাসপাতালে যাতায়াতকারীদের পড়তে হচ্ছে দুর্ভোগে। গত বছরের বন্যায় চলাচল অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। মেন রোড থেকে সদর হাসপাতাল পর্যন্ত আসতে আমাদের অনেক কষ্ট হয়। রাস্তাটা খুব ভাঙ্গা। যে অবস্থা রিক্সায় করে বা সিএনজি করে কোনো রুগী যদি যায়, মনে হয় ডেলিভারি গাড়ির ভিতরে হয়ে যাবে। সিসি ঢালাই ছাড়া রাস্তাটি টেকানো সম্ভব নয় উল্লেখ করে পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন, বরাদ্দ পেলে স্থায়ী কাজ করা হবে। এই ফিনান্সিয়াল ইয়ারে অলরেডি বলা হয়েছে যে আমাদের এই রাস্তাটা খুবই দরকার, কয়েকটা রাস্তা খুবই দরকার জানানো হয়েছে, এবং আমরা পরবর্তী প্যাকেজটা হয়তো এই রাস্তাগুলোকে বিশেষ করে হসপিটাল রোড নিয়ে করব। মরণফাঁদ হয়েছে মাগুরা যশোর মহাসড়ক। প্রায় 44 কিলোমিটার এই সড়কটি সংস্কারের বছর না যেতেই সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। কিছুদিন আগে সড়কটা মেরামত করছে, কিছুদিন যেতে না যেতেই সড়কের এই অবস্থা। ভাঙা রাত্রে অতটা দেখা যায় না, তবে খুবই সমস্যা আছে। মানহীন কাজের বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানানো হয়েছে উল্লেখ করে দ্রুত মেরামতের কথা জানিয়েছে সড়ক বিভাগ। আমরা ঠিকাদারকে পত্রের মাধ্যমে জানিয়েছি, বর্ষাটা শেষ হওয়ার পর যেখান থেকে ছোট ছোট পথ হচ্ছে সেই পথগুলো মেরামত করলে আবার সড়কের দামের চলাচল সহজ হবে। জয়পুরহাটের কালায়ে 1 কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণে অনিয়মের অভিযোগ উঠেছে এলজিডি ও ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, এই বিষয়ে বারবার আপত্তি জানালেও আমলে নেয়নি এলজিডি কর্তৃপক্ষ। পরিস্থিতিগুলা এই রাস্তা কোনো ক্রমে টিকার সম্ভাবনা নাই। 3 নাম্বার এটা, 2 নাম্বার এটা মিক্সার আছে, সেই ইঞ্জিনিয়ার বলেছে যে না 1 নাম্বার আছে। তাহলে সেই জায়গাতে আমাদের করার কি আছে? আমরা যতটুকু করার বলেছি, কিন্তু কাজ হচ্ছে না। হবিগঞ্জ থেকে সুজাতপুর 17 কিলোমিটার সড়কের অন্তত 5 কিলোমিটারই বেহাল। চলতে গিয়ে গাড়ি নষ্টের পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। এছাড়া সারসার নাভারণ নিজামপুর 5 কিলোমিটার বেহাল রাস্তার কারণে দুর্ভোগে পড়েছে 15 গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।